ভুবনময় গ্রামের জমিদার বংশের একমাত্র মেয়ে সায়ন্তিকা রায়। জমিদার বংশের একমাত্র কন্যা সন্তান, ভীষণ সুন্দরী এবং মেধাবী। তবে গ্রামের বাড়ি বা দাদু দিদার ছায়ায় তার বড় হওয়া হয়নি। কলকাতায় শৈশব জীবন থেকে বড় বয়স অবধি কেটে গেছে ওর। কলকাতার এক প্রখ্যাত সংবাদ পত্রিকায় ও চাকরি করে। বাবা মা সেই যে কোন ছোটবেলায় ওকে এখানে এনেছিল, তারপর আর গ্রামের ভিটের দিকে ওর পাই দেওয়া হয়নি। তবে এত বছর পর হঠাৎ একদিন ওর কাছে খবর আসে সায়ন্তিকার দাদু, গ্রামের জমিদার মশাই অশোক রায়, অদ্ভুতভাবে গত হয়েছে। মৃত্যুর ধরন একেবারে অস্বাভাবিক। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। বিছানায় শুয়ে থাকা অবস্থায় জমিদার বাবুর গলার কণ্ঠনালী ছিঁড়ে নিয়ে গেছে কেউ। তবে অদ্ভুত ব্যাপার, ঘরের আশেপাশে কোনো মানুষের পায়ের ছাপ পাওয়া যায়নি। শুধু পাওয়া গেছে অসংখ্য বিড়ালের পায়ের ছাপ। সায়ন্তিকা এই বংশের শেষ সন্তান। প্রিয় দাদুর এমনভাবে নিহত হওয়ার খবর পেয়ে নিজেকে আর সামলাতে পারেনি সায়ন্তিকা। ও বেশি দেরি না করে দাদুর মৃত্যুর পরের দিনই গ্রামের বাড়িতে এসে পৌঁছয়। গ্রামে ঢোকার মুখে সায়ন্তিকা কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারে রায়বাড়ির অভিশাপ আর নিশি বিড়াল আবার জেগেছে। তবে সায়ন্তিকা কিছুই বুঝতে পারে না। কে নিশি বিড়াল? এমন কি অভিশাপ আছে তার রায়বাড়ির ওপর যা ওর জানা নেই? সায়ন্তিকা রায়বাড়ি পৌঁছে প্রথমে এসব নিয়ে খানিকক্ষণ ভাবলেও পরে সবটাই কুসংস্কার ভেবে উড়িয়ে দেয়। তবে ওর স্বর্গীয় দাদুর মৃত্যুর পর এই বাড়ি সায়ন্তিকার খালি ফেলে রাখতে চায় না। তাই ও ঠিক করে জমিদার বাড়ির সব কাগজপত্র গুছিয়ে এই বাড়ি তার সাথে ভিটে মাটি বিক্রির ব্যবস্থা করে দিয়েই যাবে এখান থেকে। সেই রাতে সায়ন্তিকার তেমন ঘুম এলো না। এই পুরনো বাড়িতে ও একা জীবিত মানুষ। এর আগে এমন অভিজ্ঞতা ওর কোনোদিন হয়নি। কোথায় কলকাতার সেই ছোট্ট একখানা ঘর, আর কোথায় এত বড় একটা ঘর। সায়ন্তিকা ঘরের চারিদিকে একবার নজর ঘুরিয়ে দেখে। এই ঘরে যা যা আছে, ঘরের মাঝে থাকা এই পালঙ্ক, জানালার কাছে থাকা ওই টেবিল চেয়ার, ঘরের কোণে থাকা ওই গ্র্যান্ডফাদার ক্লক, সবকিছুই যেন ওকে গিলে খেতে আসছে। ওরও কেমন যেন ভয় করছে। তারপর গ্রামের মানুষের নানান কথা ওর যেন মস্তিষ্ক নষ্ট করে তুলছে মুহূর্ত থেকে মুহূর্ত। তাদের বারবার সায়ন্তিকাকে করার সাবধান, এই বাড়ির পুরনো ইতিহাস আর দাদুর এমন রহস্যময় মৃত্যু, সবটাই কি আজগুবি, না সত্যি এর পেছনে লুকোনো আছে কোনো এক গভীর সত্য? এইসব চিন্তা রীতিমতো ওকে বিচলিত হতে বাধ্য করছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে সায়ন্তিকা ঠান্ডা মাথায় ভাবতে থাকে, বিড়ালও এমন ভয় দেখায়? 21 শতকে দাঁড়িয়ে আমায় সত্যি এগুলো বিশ্বাস করতে হবে? সায়ন্তিকা বিছানা থেকে উঠে জানালার পাশে রাখা বোতল থেকে একটু জল খেলো। জল খেতে খেতে ঘরের ছাদের দিকে একবার তাকালো আর মনে মনে ভাবতে থাকলো, এত বিশাল ঘর, পুরনো কাঠের দরজা, দেওয়ালে শ্যাওলা, হ্যারিকেনের আলোয় সব কিছু যেন ভয়ানক দেখতে লাগছে। এসব ভাবতে ভাবতে সায়ন্তিকা ফের বিছানায় গিয়ে শুল। রাত 1টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় সায়ন্তিকার। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, আর সেই সঙ্গে একটা আবছা অস্পষ্ট বিড়ালের ডাক। সায়ন্তিকার নজর হঠাৎ জানলার পাশে আটকে গেল।
ও দেখলো একটা কালো মিশমিশে বিড়াল দাঁড়িয়ে রয়েছে সেখানে। তার চোখ জোড়া টকে লাল। সেই বিড়ালটা এক নজরে যেন সায়ন্তিকার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ ফিসফিস কণ্ঠে সায়ন্তিকা শুনল, আমার জায়গায় তুই এলি কেন? চলে যা, চলে যা বলছি। ভীষণ ভয় চমকে উঠল সায়ন্তিকা এক মুহূর্তের জন্য। ও ভয় পেয়ে পিছু হটতেই শুনল দরজার ওপাশ থেকে এক খসখসে শব্দ। সায়ন্তিকা বাইরে তাকিয়ে দেখে কয়েকটা কালো মিশমিশে বিড়াল ঘিরে আছে রায়বাড়ির চারিদিক। তাদের সবার চোখে জ্বলছে আগুনের মতো। ভীষণ আতঙ্কে সায়ন্তিকা দরজা বন্ধ করে দেয়। তবে হঠাৎ দরজার ওপার থেকে ভেসে আসে সায়ন্তিকার এক অতি পরিচিত কণ্ঠস্বর। সায়ন্তিকা, সায়ন্তিকা, মা, মা দরজা খোল। ওরা আসছে, ওরা আসছে মা। দরজা খোল, দরজা খোল। সেই দিন সারা রাত এক ভীষণ ভয়াবহ অভিজ্ঞতায় কাটে সায়ন্তিকা। টেবিলে রাখা হ্যারিকেনের আলো ধরিয়ে তার পাশেও জেগে বসে থাকে সারা রাত। ভোরের আলো ফোটার পরেই ঘরের বাইরে থেকে আসা সব শব্দ থেমে যায়। সেদিন সকালেই সায়ন্তিকা সিদ্ধান্ত নেয় আজ বিকেলে ট্রেন ধরে সায়ন্তিকা কলকাতায় চলে যাবে, আর কোনোদিনও এই অভিশপ্ত বাড়ির দিকেও ফিরেও দেখবে না। তবে মানুষ যা চিন্তা করে তা কি হয়? না, বিকেল থেকেই শুরু হলো ভীষণ বৃষ্টি, সাথে ভয়ঙ্কর বজ্রাঘাত। সেই দিন চেয়েও সায়ন্তিকা আর বেরোতে পারল না বাড়ি থেকে। তবে সেই সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধা রায়বাড়িতে আশ্রয় নেয়। ওনাকে দেখে সায়ন্তিকা খানিকটা সাহস পায় মনে। সারা সন্ধ্যা তিনি নানান গল্প বলেন, তবে তার মাঝে একটা কথাই সায়ন্তিকার কানে বাজতে থাকে। রায়বাড়ির জমিদার বংশ অভিশপ্ত। তোর দাদুর বাবার আমলে এই অভিশাপ লেগেছিল। তখন এক তান্ত্রিক এই অভিশাপ কাটানোর জন্যে একখানা কালো বিড়াল বলি দিতে বলেছিলেন। জমিদার তা না করে এই গ্রামেরই এক গর্ভবতী মহিলার বলি দেন। কিন্তু সেই মহিলা মৃত্যুর আগে অভিশাপ দেয়, রায়বাড়িতে যে মেয়ে শেষ বংশধর হয়ে জন্মাবে তার দেহে আমি ফিরব, আর সেটাই হবে তোদের সবার শেষ। সেই বৃদ্ধাকে পাশের এক ঘর খুলে দিয়ে সায়ন্তিকা সরে যায়। বাইরে ঝড় বাদলের রেশ তখনও কাটেনি। তার মাঝেই হঠাৎ সায়ন্তিকা শুনতে পায় মাঝরাতে আবার সেই একই সময় বিড়ালের ডাক। জানালার পাশে সেই কালো ভয়ঙ্কর বিড়াল। তবে এবার তার ঠোঁটে যেন মৃদু হাসি ফুটে উঠেছে। সায়ন্তিকার দিকে তাকিয়ে সে যেন বলছে, তোকে বলেছিলাম চলে যা, তুই এই বাড়ি ছাড়বি না। এই বাড়ি তোর না, তোর বংশ আমি নির্বংশ করব। হঠাৎ ঘরের আয়নার দিকে তাকিয়ে সায়ন্তিকা চমকে ওঠে। আয়নায় তার প্রতিবিম্ব নেই, বরং সেখানে দেখা যাচ্ছে এক কালো বিড়াল যার চোখ রক্তবর্ণ। আয়নায় এমন দৃশ্য দেখে সায়ন্তিকার উঠে দাঁড়াবার যেন শক্তি হারিয়ে যায়। চারিদিক অন্ধকার, আর ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছে শত শত বিড়ালের ফোঁসফোঁসানি।
পরের দিন ভোরের আলোয় গ্রামের লোকজন দেখে সায়ন্তিকা দিব্যি বেরিয়ে যাচ্ছে রায়বাড়ি থেকে। তার মুখ ভীষণ ভয়ে বিস্ফারিত। শহরে ফিরে সায়ন্তিকা ফের অফিসে কাজ শুরু করে। তবে ওর কলিগসরা লক্ষ্য করে আগের সায়ন্তিকা যেন আর নেই। ওর চোখ দুটি যেন অদ্ভুতভাবে লালচে, আর ও হঠাৎ হঠাৎ বিড়ালের মতো ঠোঁট চেটে নিচ্ছে। কেউ জানে না রায়বাড়ির সেই প্রাচীন অভিশাপ এবার তার শরীরে বাসা বেঁধেছে কিনা। কেউ জানে না সেই রাতে রায়বাড়িতে আসলে কি হয়েছিল। তবে আজও প্রত্যেক রাতের বেলা সায়ন্তিকার ফ্ল্যাটের বারান্দায় দেখা যায় এক কালো বিড়াল বসে আছে। তার লালচে চোখ অন্ধকারে জ্বল জ্বল করছে।